চাঁদে পৌঁছানোর 14 মাস আগে যখন মুন ল্যান্ডারকে চাঁদের মাটিতে ল্যান্ড করানোর প্রস্তুতি চলছিল, তখন সে সময় নীল আর্মস্ট্রং মুন ল্যান্ডারকে পৃথিবীর মাটিতে ল্যান্ড করানোর পরীক্ষা চালাচ্ছিল, কিন্তু এই পরীক্ষাতেই ব্যর্থ হয়ে গিয়েছিল। এই মুন ল্যান্ডার ল্যান্ড করার সময় বিস্ফোরিত হয়ে গিয়েছিল। ভাগ্য ভালো ছিল যে তখন নীল আর্মস্ট্রং 2 সেকেন্ড আগে মুন ল্যান্ডার থেকে বেরোতে পেরেছিলেন। যখন তারপরে অ্যাপোলো 11 মুন ল্যান্ডার চাঁদের মাটিতে সঠিকভাবে অবতরণ করলো, তখন কনস্পিরেসি থিওরিস্টরা বলতে থাকলো, যখন মুন ল্যান্ডার মাটিতেই ল্যান্ড করতে পারলো না, তখন চাঁদে কিভাবে ল্যান্ড করলো। নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম অবতরণ করার 55 বছর সময় পার হয়ে গেছে। এখনো লোকের মনে প্রশ্ন জাগে, চাঁদে অবতরণ আসলেই কি নাসার একটি সাজানো নাটক ছিল? কনস্পিরেসি থিওরিস্টদের যুক্তি অনুযায়ী চাঁদে অবতরণ করার বিষয়টি এখনো লোকদের ভাবায়। আসলেই কি চাঁদে অবতরণ করা কোন স্টুডিওতে শুট করা হয়েছিল? যেমন 2002 সালের দিকে মুন ল্যান্ডারকে ফেক বলে মনে করেছিল বাজ সিব্রেল নামের এক ব্যক্তি। যখন চাঁদে যাওয়া ব্যক্তি ইদ্রিস বাজ অ্যালড্রিন নভোচারীকে তিনি প্রশ্ন করেছিলেন এবং এটা শুনে ইদ্রিন রাগান্বিত হয়ে তাকে চড় মেরেছিল। এই ঘটনার পর মিডিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছিল, আসলেই কি মুন ল্যান্ডিং এ কোনো মিথ্যা তথ্য বোঝানো হচ্ছে। লোকে ভেবেছিল চাঁদে পা রাখা দ্বিতীয় নভোচারী বাজ অ্যালড্রিন কনস্পিরেসি থিওরিস্টদের প্রশ্ন ও জবাব দেওয়ার ভয়ে সাংবাদিককে পাঞ্চ মেরেছিল। তবে আসলে সত্য ঘটনাটি কি ছিল? মুন ল্যান্ডিং করানো সোভিয়েত ইউনিয়নকে পিছনে ফেলানোর জন্য। কোল্ড ওয়ারের পরে স্পেসের মধ্যে একমাত্র সোভিয়েত ইউনিয়নই ছিল যারা প্রথম স্যাটেলাইট রকেট উৎক্ষেপণ করেছিল এবং প্রথম চাঁদের মাটিতে পৌঁছানো স্পেসক্রাফট লুনা 2 সোভিয়েত ইউনিয়নই পাঠিয়েছিল। আসলে কি এমন ঘটনা হয়েছিল যখন সোভিয়েত ইউনিয়ন একবারও চাঁদে মানুষ পাঠাতে পারেনি, কিন্তু আমেরিকা চাঁদে 6 বার মানুষ পাঠিয়ে দিয়েছিল? যেসব থিওরিগুলো বিজ্ঞানীরা দিয়েছিল চাঁদে মুন ল্যান্ডিং এর বিষয়ে, আসলে চাঁদে মুন ল্যান্ডার পাঠানো সত্যি ছিল নাকি এটা কোনো মিথ্যা পরিকল্পনা? চাঁদে মুন ল্যান্ডার অবতরণ করার পর লোকদের মনে নানা রকম প্রশ্ন জেগেছিল, যার মধ্যে প্রথম থিওরি হলো চাঁদে কিভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলেছিল। ফটোগ্রাফার বিশেষজ্ঞ মার্কাস অ্যালান বলেন, যখন আমি চাঁদে তোলা ছবিগুলো দেখি তখন আমার বিশ্বাসই হয় না কিভাবে এত পারফেক্ট ভাবে চাঁদে ছবি তোলা হয়েছিল, সেটাও একটি স্পেস সুইচের সাহায্যে। স্পেসের পোশাক কোনো সাধারণ পোশাকের মতো নয়। এই ধরনের পোশাকগুলো প্রেসারাইজ হয়ে থাকে। পোশাকগুলোর মধ্যে হাওয়া ভরা থাকে, যার কারণে হাত পায়ের আঙুলগুলো নড়াচড়া করা যায় না। কনস্পিরেসি থিওরিস্ট ডিপ্লিন একটি এক্সপেরিমেন্ট করে যেখানে তিনি অ্যাস্ট্রোনটদের গ্লাভস পরে তানার হাত একটি বক্সের ভিতর রাখে। প্রথমে তিনি তানার হাত ও হাতের আঙুল নড়াচড়া ভালোভাবেই করতে পারছিল, কিন্তু যখন তিনি কম্প্রেসার অন করে বক্সের মধ্য থেকে হাওয়া বের করে দিল, তখন তানার হাত নড়াচড়া করতে অনেক সমস্যা হচ্ছিল। তানার তত্ত্ব হলো এই পরিস্থিতিতে কোনো ক্যামেরার টিয়ার চাপা ফোকাস সেট করা সম্ভব নয়। যদিও এটা করা সম্ভব হয়, তাহলে চাঁদে তোলা ছবি কিভাবে এত পারফেক্ট হলো? থিওরিস্টদের মতে চাঁদে যে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছিল সেটা হলো হ্যাসেলব্লেড 500GL, যেটা লুনার মিশনের জন্য বানানো হয়েছিল। এই ক্যামেরাটি অ্যাস্ট্রোনটদের সুইচের সাথে অ্যাটাচ হয়ে যেত, যেটা হাত দিয়ে ধরা লাগতো না। এই ক্যামেরাটিতে শাটারের বাচনও বড় রাখা হয়েছিল, যেটা নভোচারীরা সহজেই চাপ দিতে পারত। ছবি তোলার প্রশিক্ষণ নভোচারীদের পৃথিবীতেই দেওয়া হয়েছিল, যার কারণে তারা পারফেক্ট ছবি তুলতে পারে। এছাড়া চাঁদে নভোচারীদের ছবিতেও থিওরিস্টরা একটু ভুল ধরতে পেরেছে, আর সেটা হলো ছায়া। এই ছবিগুলো দেখার পর অনেক থিওরিস্ট মনে করেছিল এই ছবিগুলো আসলে চাঁদে তোলা নয়। তাদের মতে চাঁদে তোলা ছবিতে যে ছায়া দেখা যাচ্ছে সেটা একে অপরের সাথে মিল নেই। যখন অ্যাপোলো 11 এর নভোচারীরা চাঁদে ছিল, সেখানে লাইটের একমাত্র উৎস ছিল সূর্য। সেজন্য এখানে একে অপরের সাথে ছায়ার মিল থাকা জরুরি। এর জন্য কিছু লোকদের ধারণা এইসব ছবিগুলো আর্টিফিশিয়াল লাইটের মাধ্যমে কোনো স্টুডিওতে শুট করা হয়েছিল, কারণ লাইট যত কাছে থাকবে ছায়া তত দূরে যেতে থাকবে। যেমন এই ছবিটি লক্ষ্য করলে বুঝতে পারবেন ল্যান্ডারের ছায়া একদিকে যাচ্ছে, আবার নভোচারীর ছায়া আরেক দিকে যাচ্ছে। তাই এই ব্যাখ্যার মাধ্যমে অনেকে মানতে পারে এই ছবি কোনো স্টুডিওতে তোলা হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞ
বিশেষজ্ঞদের ধারণা মতে মাটিতে এমন ছায়াও হয়ে থাকে যেখানে ছায়াগুলো একে অপরের থেকে দূরে অবস্থান করে। এরকম আরেকটি ছবিতে যখন ইজওয়ার্ড লোনারের সিঁড়ি থেকে নামছিল তখন ল্যান্ডারের ছায়ায় কোনো সূর্যের আলো দেখা যাচ্ছিল না, কিন্তু নভোচারী ইলজিনের ছবি ভালোভাবে দেখা যাচ্ছিল। কি ঘটনা থাকতে পারে যেখানে নভোচারীর উপর আলো দেখা যাচ্ছে কিন্তু ল্যান্ডারের নিচে কোনো আলো দেখা যাচ্ছে না? কনস্পিরেসি থিওরিস্ট মার্কাস অ্যালান বলেন এটা সম্ভব হবে যখন ব্যক্তির উপরে দুটো লাইটের আলো পড়বে। চাঁদে অ্যাটমসফেয়ার না থাকার কারণে সূর্যের রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে না। যেমন আমেরিকার পতাকায় লাইটের ব্যাপারটি থিওরিস্টদের ভাবিয়ে তুলেছে। যখন চাঁদের মাটিতে আমেরিকান পতাকা লাগানো হয় তখন সেটি বাতাসে নড়াচড়া করেছিল, কারণ চাঁদে যেহেতু বাতাস নেই সেখানে পতাকা নড়াচড়া করার কোনো প্রশ্নই আসে না। এই বিষয়ে নভোচারী অ্যালড্রিনের তত্ত্ব হলো আমরা পতাকা লাগানোর প্র্যাকটিস পৃথিবীতে করিনি, তাই চাঁদে যখন পতাকা লাগানোর সময় সেখানে জোরে পতাকা লাগাতে হচ্ছিল, এর জন্য পতাকা নড়াচড়া করেছিল। আরেকটি থিওরিও যুক্তিসম্মতভাবে দেখিয়েছেন থিওরিস্টরা। যখন অ্যাপোলো 11 ল্যান্ডার চাঁদের মাটিতে অবতরণ করে তখন ল্যান্ডারের ইঞ্জিনে প্রেসারের সম্প্রসার হয়। যখন অ্যাপোলো 11 ল্যান্ডিং এর এই ছবিটি দেখা হয় তখন ল্যান্ডারের নিচে কোনো গর্ত ছিল না। এই বিষয়ে ফিজিসিস্টরা ধারণা করে অ্যাপোলো 11 এর ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছিল। যখন চাঁদে অবতরণ করলো সেখান থেকে 75% মাটি কম হয়ে গিয়েছিল, কিন্তু এটার কারণে কোনো গর্ত হয়নি এবং ল্যান্ডারের চাকাও চাঁদের মাটিতে ঢেকে যায়নি।